নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। গল্প শুরু করার আগে বলে রাখি, যদি আমার এই চ্যানেলের গল্প আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গল্প আছে। আপনারা এসে ভিডিও লিস্ট থেকে আপনাদের পছন্দসই গল্প বেছে নিয়ে শুনুন, কিন্তু ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার এই তিনটে কিন্তু ভুলবেন না। চ্যানেলের উন্নতির জন্যে এগুলো অবশ্যই প্রয়োজনীয়। পরিশেষে আমার সকল শ্রোতাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে এবং আমার গল্পগুলো শোনার জন্য। শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শ্রী শান্তনু বসুর লেখা ঘটোৎকচ ভ্যানিশ। এটাকে একটি কমেডি থ্রিলারও বলা যেতে পারে, অর্থাৎ কমেডির মোড়কে বেসিক্যালি থ্রিলার। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এই সংসারে নবীনের আপনজন কেউ নেই। বাপ মার ভালোবাসা কি বস্তু সে জানে না। নবীনকে জন্ম দিতে গিয়েই তার মা মারা যান। বাপ ছিলেন ভবঘুরে। দুধের শিশু নবীনকে তার মামার বাড়িতে ফেলে রেখে তিনি নিরুদ্দেশ হয়ে যান। দাদু দিদিমা যতদিন বেঁচে ছিলেন ততদিন তাদের আদর সে পেয়েছে। তারা চোখ বুঝতেই নবীন একেবারে একা হয়ে যায়। শেষ পর্যন্ত তার ঠাঁই হয় মাধবপুর অনাথ আশ্রমে। মাধবপুর অনাথ আশ্রমের নাম ডাক আছে। তারা অনাথ ছেলেদের ভালোই দেখভাল করে। কাজেই ছোট থেকে বড় হয়ে উঠতে নবীনকে তেমন কোনো কষ্টের মধ্যে পড়তে হয়নি। কিন্তু বড় হবার পর নবীন বুঝলো একটা মস্ত গোলমাল হয়ে গিয়েছে। নবীনের লেখাপড়ার দৌড় 8 ক্লাস পর্যন্ত। চেহারা অসুন্দর, তার উপর সে বেজায় মোটা, সেই সঙ্গে তার বুদ্ধিটাও মোটা। এসব নিয়ে ভগবানের ওপর নবীনের খুব রাগ। মনের মধ্যে পাহাড় প্রমাণ ক্ষোভ। কেন তাকে গড়ার ক্ষেত্রে ভগবানের এই ফাঁকিবাজি? মাধব দত্তের অঙ্কের মাথা, রাঘব সরকারের ফুটবলের স্কিল, সুরেন শিকদারের ব্যাটিং প্রতিভা বা ফণী তরফদারের অভিনয় ক্ষমতা, এর যে কোনো একটা ভগবান যদি তাকে দিতেন তাহলে খুব কি অন্যায় হতো? নিদেন পক্ষে সিঁধেল চোর ভজন বাগদির মতো একখানা ছিপছিপে চাবুকের মতো শরীরও তো দিতে পারতেন। না, নবীনের ক্ষেত্রে ভগবান বড্ড কিপটেমি করেছেন। এর জের টেনে বেড়াতে হচ্ছে তাকে। কোনো গুণ নেই বলে গাঁয়ের লোকের কাছে তার কোনো খাতির নেই, কোনো আদর নেই। সবাই তাকে বড্ড হেলাফেলা করে, বড় তুচ্ছ তাচ্ছিল্য করে। শুধু নবীন বলে তাকে সম্বোধন করে খুব কম লোকই। বাকিরা তার নামের আগে বিশেষণ জুড়ে দেয়। চাল কুমড়ো নবীন, কুমড়ো পটাশ নবীন, জড়ভরত নবীন, হাবা গঙ্গারাম নবীন, মাথা মোটা নবীন, এই সব। বারান্দায় টুলের ওপর বসে নবীন ঢুলছিল। তাকে দেখে স্কুলের ক্লার্ক রামনন্দী হেঁকে উঠলেন। এই হতভাগা, ঢুলছিস যে? কটা বাজে খেয়াল আছে? ঘন্টা দেবে কে? চাল কুমড়ো কোথাকার। ক্লাস 7-এর 3টে ছেলে বাইরে নীল ডাউন হয়েছিল। রামনন্দীর কথা শুনে তারা খিলখিল করে হেসে উঠল। আচমকা এই ধমকে ও হাসাহাসির শব্দে সহসা ঘুমের চটকা ভেঙে যাওয়ায় নবীন সোজা হয়ে বসে দেখে, তাই তো ছুটির সময় হয়ে গিয়েছে। ঢং 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 করে ঘন্টা বাজিয়ে দেয় নবীন। আজ প্রায় বছর 10 হয়ে গেল আশালতা মেমোরিয়াল হাই স্কুলে সে ঘন্টা পেটানোর কাজ করছে। হেড স্যার তারিণী ঘোষালের কৃপায় স্কুলেরই একটা পরিত্যক্ত ঘরে সে আশ্রয় পেয়েছে। আর যাই হোক, স্কুলের এই সামান্য চাকরিটা আছে বলে নবীনের থাকা খাওয়ার ভাবনা নেই। ক্লাস 8-এর 3বার ফেল করার পর নবীনকে ডেকে হেড স্যার তারিণী ঘোষাল বলেছিলেন, অনেক ভেবে দেখলাম তোর একটা বিশেষ ক্ষমতা আছে। নবীন অবাক চোখে স্যারের দিকে তাকিয়েছিল। তারিণী বাবু বলেছিলেন, দেখ, বিশেষ কোনো ক্ষমতা না থাকলে কেউ ক্লাস 8-এ 3বার ফেল করতে পারে না। এ একেবারে অসম্ভব। কিন্তু এই অসম্ভব কাণ্ডটা যখন করেই দেখিয়েছিস তখন স্কুলের নিয়ম মেনে তোকে টিসি তো দিতেই হবে। ওদিকে অনাথ আশ্রমও তো তোকে রাখবে না। তোর মেঘে মেঘে যে অনেক বেলা হয়েছে,
তা এখন যাবি কোথায় তুই? এক কাজ কর, স্কুলে ঘন্টা বাজানোর জন্য একটা লোকের দরকার। বুড়ো রামচরণ আর পেরে উঠছে না, তুই এই কাজে লেগে যা। একখানা ঘর তোকে দিয়ে দেব, এমনি থাকবি, মাইনে যা পাবি তাতে তোর চলে যাবে। লেখাপড়া তো হলো না, আর কি করবি, মন দিয়ে ঘন্টা পিটিয়ে যা। যদি মা সরস্বতীর ঘুম ভাঙাতে পারিস, সেটা পরজন্মে কাজে দেবে। সেই থেকে আশালতা মেমোরিয়াল স্কুলে নবীন ঘন্টা পিটিয়ে চলেছে। মা সরস্বতী শুনতে পাচ্ছেন কিনা সেটা তিনিই জানেন। সন্ধেবেলা কেরোসিনের স্টোভে ভাত রান্না করে খাটের ওপর চিত হয়ে শুয়ে নিজের মন্দ ভাগ্যের কথা ভাবছিল নবীন। বাইরে সাইকেলের ঘন্টি শব্দ শুনে উঠে বসল সে। স্কুলটা একেবারে গাঁয়ের এক প্রান্তে। সন্ধ্যের পরে এদিকে বড় একটা কেউ আসে না। কে এলো আবার? নবীন, নবীন আছিস নাকি? ফণি তরফদারের গলা। ফণি তফাদারের গলা। ফণি তফাদার মাধবপুরের মস্ত মানুষ, সবাই তাকে খাতির করে। তার ঘরে মা সরস্বতীর অধিষ্ঠান। ফণি তফাদার যাত্রাপালা লেখে, পালা পরিচালনা করে, তুখোর অভিনয়ও করে। একবার স্কুল থেকে বার্ষিক অনুষ্ঠানের নেমন্তন্নের চিঠি দিতে ফণি তফাদারের বাড়ি গিয়েছিল নবীন। বসার ঘরে মেডেলের ছড়াছড়ি, এসব ফণির পালা লিখে অভিনয় করে পাওয়া। নবীন দেখে দেওয়াল থেকে মেডেলগুলো পেন্ডুলামের মতো ঝুলছে। মেডেলগুলো দেখে নবীনের খুব লোভ হয়। আহা, তার ঘরে এমন দু একটা মেডেল এলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো। নবীন দেখেছে মেডেল পাওয়া লোককে গাঁয়ের লোক খুব খাতির করে, ফুলের স্তবক হাতে তুলে দেয়, গলায় চাদর পরিয়ে দেয়, মিষ্টির প্যাকেট দেয়। দীর্ঘশ্বাস ছেড়ে নবীন ভাবে, ভগবানের বড় একটেরে চোখ, সবই একে ওকে তাকে বিলিয়ে দিয়েছেন, শুধু তার বেলাতেই লবডঙ্কা। নবীনের অভিযোগ শুনে শুনে ভগবানের কান এমনিতেই ঝালাপালা হয়ে গিয়েছিল। এবারে তিতিবিরক্ত হয়ে তিনি বললেন, আহা, শুধু আমাকে দুষলেই হবে? ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখো। যখন মন দিয়ে লেখাপড়ার দরকার ছিল তখন পড়নি, বুদ্ধির গোড়ায় সার না দিয়ে নিজেই ভোঁতা মেরে রেখেছ। সেই বেলা শারীরিক কসরত কোনোদিন করনি, খেয়ে আর ভোঁস ভোঁস করে ঘুমিয়ে দেহটাকে তুলোর বস্তার মতো মোটা করেছ। বাপু হে, নিজেকে কাজের মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে তো মেহনত করতে হয়। নবীন অবশ্য এসব কথা শুনতে পেল না। আয় নবীন, ঘুমিয়ে পড়লি নাকি? দরজা খুলে ফণি তফাদারকে দেখে নবীন অবাক হয়ে বলে, ফণিদা আপনি? কি ব্যাপার? ফণি তফাদার হেসে বলে, ভারী অবাক হলি মনে হচ্ছে। অবাক হব না, আপনার মতো মান্যিগণ্যি লোক এই অকম্মার বাড়িতে পায়ের ধুলো দিলেন। তা বাইরে দাঁড়িয়ে থাকবো না ভেতরে বসতে বলবি? নবীন এক হাত লম্বা জিভ কেটে বললে, আসুন আসুন, ভেতরে আসুন। রিহার্সালে চেঁচিয়ে গলা বসে গিয়েছে, একটু চা খাওয়াতে পারিস? নবীন মাথা চুলকে বলে, চিনি নেই, গুড় আছে। তা গুড়ের চা আপনার রুজবে? ন্যাকামি করতে হবে না, যা আছে তাই দিয়ে বানা। নবীন খুশি মনে চা করতে বসে গেল। ফণি তফাদারে ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলল, তা আছিস কেমন? ওই একরকম, কোনো রকমে টিকে আছি। তোর গলায় এত দুঃখী দুঃখী ভাব কেন রে? আমার চেয়ে দুঃখী মাধবপুরে আর কে আছে বলুন? কেন, কিসের এত দুঃখ তোর? এই যে আমি একটা ফালতু, কোনো কাজ করে সবাইকে খুশি করতে পারি এমন কোনো গুণ ভগবান আমাকে দেয়নি। শুধু স্কুলের ঘন্টা পিটিয়ে জীবনটা কোনো রকমে কেটে যাচ্ছে। ফণি তফাদার চায়ে চুমুক দিয়ে বলে, বড় একটা কাজ দিলে করতে পারবি? বড় কাজ? সবাই আমায় বলে অকম্মা। হ্যাঁ, আপনি মজা করছেন। কে দেবে আমাকে বড় কাজ? ধর যদি আমি দিই। আপনি দেবেন? নয়তো কি, এতটা পথ সাইকেল ঠেঙিয়ে এমনি এসেছি? কাল রাতে তোর কথাটা আমার হঠাৎ মনে হলো। ফণি তফাদার চায়ের কাপটা নামিয়ে রেখে নবীনের হাত দুটো ধরে খুব নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে, তুই একমাত্র উদ্ধার করতে পারিস আমাকে।
এত আন্তরিকতা নিয়ে নবীনের সঙ্গে গাঁয়ের কেউ কথা বলে না। হয় হুকুমের সুরে, নয়তো ধমক ধামক দিয়ে তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে। নবীন যে এই সংসারে কোনো বড় কাজে লাগতে পারে সেটা তার নিজেরই বিশ্বাস হয় না। যাই হোক, ফণি তফাদারের কথার ভঙ্গিতে ভারী আশ্চর্য হয়ে নবীন বললে, আমার মতো অকম্মা উদ্ধার করবে আপনাকে? কি হয়েছে ফণিদা? এ বছরের জন্য কুরুক্ষেত্রে ঘটোৎকচ পালা লিখছি। সাহিত্য দর্পণ পত্রিকায় বেরিয়েছে, বিরাট সাড়া পড়েছে। বলতে পারিস এ যাবৎ আমার লেখা সেরা পালা। সংলাপ শুনে লোকে হেসে গড়াবে, কেঁদে ভাসাবে। কিন্তু ভারী মুশকিল হয়েছে বুঝলি, ঘটোৎকচের ভূমিকায় অভিনয়ের জন্যে মনের মতো কাউকে পাচ্ছি না। নবীন বলল, তা আমাকে কি করতে হবে? তুই বাবা উতরে দে, এবারের মতো ওই ঘটোৎকচের চরিত্রে তোকে অভিনয় করতে হবে। নবীন আঁতকে উঠে বলল, আমি যাত্রায়? কেন রে, যাত্রা বুঝি খারাপ? এই যে আমি যাত্রা নিয়েই গোটা জীবনটা কাটিয়ে দিলাম, তা বলে আমি মানুষটা কি মন্দ? তুই বল। আহা আহা হা, আমি কি তা বলছি নাকি? তাহলে তোর আপত্তিটা কিসে? ওসব কি আমাকে দিয়ে হবে? কেন হবে না? আমি আনাড়ি লোক, যাত্রাপালায় অভিনয় করব? আনাড়ি অবস্থা থেকেই তো সবাই শুরু করে, তারপর ধীরে সুস্থে নিজেকে তৈরি করে নেয়। ওরে বাবা, এক গাদা লোকের সামনে কি সব উল্টোপাল্টা করে বসবো, আপনার যাত্রা ভণ্ডুল হয়ে যাবে। ও সব তোকে ভাবতে হবে না, আমি তোকে মেজে ঘষে একেবারে তৈরি করে নেব। কিন্তু, আরে কিন্তু টিন্তু বুঝি না, কাল থেকে মহড়ায় আসবি। আপনি অন্য লোক দেখুন ফণিদা। আরে বাবা, লোক তো মেলাই আছে, হারু হালদার, বটুক সরকার, আর কত নাম বল, সব একেবারে টিকটিকি। পালা শুনে ঘটোৎকচের পাঠ পাওয়ার জন্য দুবেলা আমার বাড়িতে এসে জুলোজুলি করছে। তোর মতো একখানা চেহারা কি আছে তাদের? সবাইকে কি সব রোলে মানায়? এদের দিয়ে কি ঘটোৎকচ হবে? ভারী অবাক হলো নবীন। তার এই বিসদৃশ মোটাসোটা চেহারা একেবারে ফেলনা নয়, এ চেহারাও যাত্রার কাজে লাগে জেনে খুশি হলো সে। কিন্তু হাজার হাজার লোকের সামনে মঞ্চে উঠে সংলাপ বলার কথা ভেবে বুকের মধ্যে ফুলে ওঠা বেলুনটা দুম করে চুপসে গেল। নবীন বলল, আমায় দিয়ে হবে না, মঞ্চে ওঠার কথা ভাবতেই আমার বুক একেবারে ধরাস ধরাস করছে। ডায়লগ বলতে গেলে আমার হাত পা কাঁপবে, শেষে আপনার বেইজ্জতি হবে। ওরে, সবারই শুরুতে হাত পা কাঁপে, এই কয়েকদিন মহড়া দিলেই দেখবি সব সয়ে গেছে, তখন দেখবি তুই কাঁপছিস না, তোর অভিনয় একেবারে মঞ্চ কাঁপছে। বলছেন? ফণি তফাদার আশার আলো দেখে বললে, বলছি মানে আমার কথা মিলিয়ে নিস। এমন তালিম দেব তোকে, লোকে অবাক হয়ে দেখবে। গাঁয়ের মা বোনেরা ঘটি ঘটি কাঁদবে। কাঁদবে কেন? বলিস কি? কাঁদবে না? এক পুরুষ ঘাতিনী, সে আবার কি? মোলজা, মহাভারত পড়িসনি? ওই অস্ত্রেই তো ঘটোৎকচ মরবে। নবীন হতাশ মুখ করে বলে, মরতে হবে? আমার কপালটাই দেখছি খারাপ। খেকিয়ে উঠল ফণি তফাদার, তাতে হয়েছে কি? এ কি আর আসল মরা? এ হলো যাত্রার মরা। আবেগের বশে ফণি বলল, ভাবতো তোকে মরতে দেখে মানুষের দুঃখ একেবারে উতলে উঠবে, আর তুই তখন কি করবি? মরে কাঠ হয়ে থাকবো। মরা মানুষ কি আর করবে? আহা, মরার পরে নয়, মরার ঠিক আগে। তুই মরলে তো পালা শেষ। মরার আগে তুই শরীরটা ফুলিয়ে বড় করে নিয়ে কৌরব সেনার ওপর ঝাঁপিয়ে পড়বি, সব একেবারে চিরে চ্যাপটা হয়ে মরবে। খিলখিল করে হেসে ওঠে নবীন। বেড়ে বলেছেন ফণিদা, এ একেবারে আমার মনের কথা। ফণি তফাদার অবাক হয়ে বলে, মানে? নবীন হঠাৎ দুহাত ছড়িয়ে ফণির ওপর ঝাঁপিয়ে পড়ার ভঙ্গি করে। নবীনের দশাশই পাহাড়ের মতো চেহারা, তার ওপরে লোকে বলে ওর বুদ্ধিশুদ্ধি কম।
যদি সত্যি ঘাড়ে এসে পড়ে তাহলে আর দেখতে হবে না। ফিনফিনে চেহারার ফণী তফাদার কৌরব সেনার মতোই পরোটা হয়ে যাবে। ঘাবড়ে গিয়ে ছিটকে সরে যায় ফণী। নবীন হেসে বলে, ঘেবড়ে গেলেন নাকি? মনে হয় কি এইভাবে ঝাঁপিয়ে পড়ে সব বেটাকে চেপটে দি? ফণী আঁতকে উঠে বলে, কাকে? ওই গাঁয়ের যারা আমাকে নিয়ে মস্করা করে, আমি মোটা বলে ব্যঙ্গ করে, বলে পেট মোটা মাথা মোটা নবীন। ফণী খুশিতে উদ্ভাসিত চোখ মুখ করে বলে, চমৎকার। নবীন মুখ গোমরা করে বলে, এর মধ্যে চমৎকারের কি দেখলেন? এইসব টিটকিরি শুনতে কার ভালো লাগে? মনে কষ্ট হয় না? ফণী তফাদার বলে, আরে সে কথাই তো বলছিলাম, তোর মনের এই কষ্টটাকে তুই ঘটোৎকচের চরিত্রে কাজে লাগা। কষ্ট কি তোর একার? দেবকুলে দৈত্য। ঘটোৎকচের জীবনেও অনেক কষ্ট ছিল রে। তাকে কি সবাই হ্যাটা করেনি? কারো মনে ছিল তার কথা? অথচ কুরুক্ষেত্রে বিপদে পড়ে তাকেই শেষমেশ ডাকতে হলো পাণ্ডবদের। মন দিয়ে কথাগুলো শুনছিল নবীন। উৎসাহের সঙ্গে বলল, হে তারপর তারপর? তারপর আর কি, তুমুল যুদ্ধ করলো ঘটোৎকচ। এই ছুটে আসে, আবার এই অদৃশ্য হয়ে যায়। বলছেন কি? অদৃশ্য মানে ভ্যানিশ? মায়াবিদ্যা, বহু সাধনার ফল। এই রাক্ষসের বেশ ধরে ছুটে আসে, তো এই সাপ হয়ে পেঁচিয়ে ধরে ছবল মারে। 18 দিনের যুদ্ধটা 14 দিনেই প্রায় খতম হয়ে যায়। কৌরবদের সেদিনই হার মেনে নেওয়ার কথা। শেষে এক পুরুষ ঘাতিনি ছুড়ল, কর্ণ। নবীনের চোখ দুটো উৎসাহে জুলজুল করছে। বলল, তারপর? আর কি, ঘটোৎকচ মরল, অর্জুন বেঁচে গেল। মাথা চুলকে মুখ বেজার করে নবীন বলল, সব কেমন ঘুলিয়ে গেল। ও সব ঠিক হয়ে যাবে। মহাভারত তো পড়িসনি, তাই অমন মনে হচ্ছে। তুই এক কাজ কর, মনের মধ্যে জমে থাকা অভিমান এই চরিত্রের মধ্যে উজাড় করে দে। বলে রাখলাম, দেখে নিস, তোর পার্ট দেখে হাত তালির একেবারে ঝড় বয়ে যায়। আমি পারবো ফণীদা? আরে পেরে বসে আছিস। তোর মধ্যে ঘটোৎকচের অন্তরাত্মা একেবারে লুকিয়ে আছে। নিজের এলেম দেখিয়ে যারা তোকে বলে অকম্মা, সেই নিন্দুকদের আত্মারাম খাঁচা ছাড়া করে দে তুই। এরপরে পথে বেরোলে ছেলে বুড়ো তোকে ছেঁকে ধরবে, ডেকে খাতির করে কথা বলবে। নবীনের মনে হলো এই তো সুযোগ। যাত্রায় অভিনয় করে নবীন দেখিয়ে দেবে সবাইকে যে সে মোটেই ফেলনা নয়, গুণ তারও আছে। তার এই মোটা শরীর কেবল ঠাট্টা করার বস্তু নয়, সেটাও কাজে লাগে। ফড়িংয়ের মতো চেহারা হলে কি ঘটোৎকচের চরিত্রে অভিনয় করা যেত? তার শরীরটা চরিত্রের মাপ মতো বলেই না ফণী তফাদারের মতো পোড় খাওয়া লোক তার কাছে এসে হত্যে দিয়ে পড়েছে। নবীন তো জানে, যাত্রায় একটা পার্ট পাওয়ার জন্যে গাঁয়ের অনেক কেউ কেটা লোক ফণী তফাদারের কেমন খোসামত করে, কতজনে তার খিদমত খাটে। আর মোটা বুদ্ধি বলে খোঁটা দেওয়া? নবীন বুঝিয়ে দেবে তার বুদ্ধি মোটেই মোটা নয়। মোটা বুদ্ধির লোক কি স্টেজে দাঁড়িয়ে অমন লম্বা চওড়া পাঠ মুখস্থ বলতে পারে? নবীন বলল, বেশ ফণীদা, আপনি যা বলছেন তাই হবে। পরের দিন মহড়ার ঘরে গিয়ে হাজির হলো নবীন। সে ঘটোৎকচের পাঠ করবে শুনে কারোর আক্কেল গুরুম হয়ে গেল। কেউ পেট চেপে ধরে হাসিতে ফেটে পড়ল, কেউ মস্করা করে বলল, ঘটোৎকচ চেহারার দিক থেকে একেবারে খাপে খাপে মিলে গেছে। ভীমের পাঠ করবেন রামনন্দী, ভালো অভিনয় করেন। তিনি গম্ভীর মুখে বললেন, নবীনের চেহারাটা যে ঘটোৎকচের মতো তাতে কোনো সন্দেহ নেই। ব্যাসদেব এ যুগে মহাভারত লিখলে ওকে মনে করেই চরিত্রটা লিখতেন। কিন্তু তোমার মতলব বলো তো কি হে ফণী? এবারের যাত্রা কি ভণ্ডুল করতে চাও? ফণী তফাদার একটু বিরক্ত হয়ে বলল, কথাটা ঠিক বুঝলাম না রামদা। বুঝলে না? এই গোবর গণেশ নবীন করবে ঘটোৎকচের পাঠ। কথা কইতে গিয়ে হোঁচট খাবে, তোমার পালা লাটে উঠবে। লজ্জায় মাথা নিচু করে ঘামতে লাগলো নবীন। ফণী তফাদার ঠান্ডা গলায় বলল, এ গায়ে নবীনের মতো চেহারা আর কারো নেই। ও ছাড়া আর কাউকে ঘটোৎকচের চরিত্রে মানাবে না। সে না হয় বুঝলাম, ওর নাম নবীন না হয় ঘটোৎকচ হওয়াই উচিত ছিল।
তা শুধু হোঁতকা চেহারা দিয়ে কি অভিনয় হবে? এবার দেখুন, পরিচালকের কাজে আপনারা যদি হস্তক্ষেপ করেন তবে আমাকে বাদ দিন। ওই আপনারাই পালা লিখুন, পালা করুন, আমার পালা আমি তুলে নিচ্ছি। দুর্যোধন গড়াই মাধবপুর অপেরার প্রেসিডেন্ট। এ পালায় তিনি হিড়িম্বার চরিত্রে অভিনয় করছেন। যাত্রা ভণ্ডুল হয়ে যাচ্ছে দেখে তিনি হাহা করে উঠলেন। ফণী তফাদার সরে গেলে যাত্রা করা কঠিন, কারণ পালা লেখা ও পরিচালনা করার ক্ষমতা মাধবপুরে ফণী ছাড়া আর কারো নেই। তিনি বললেন, আহা রামবাবু, কে কোন চরিত্র করবে সেটা ফণীর ওপরেই ছাড়ুন না। ও ঠিক আছে ফণী, তুমি যেমন ভালো বুঝছো তেমনই করো। সেদিন থেকে নবীনের মনের মধ্যে কেমন একটা রোগ চেপে গেল। এত হ্যাটা, এত এলেবেলে দুধ ভাত ভাবা, গাঁয়ের এত লোক অভিনয় করছে, সবাই কি অভিনয়ে দড়ো? তারা যদি পারে, সে পারবে না কেন? এতদিন সবার অবহেলা সে মুখ বুজে মেনে নিয়েছে। এবারে জবাব দিতে হবে, দেখিয়ে দিতে হবে সে ফেলনা নয়, তারও গুণ আছে। একটা যাত্রাপালা সে উতরে দিতে পারে। মোহনপুর শহরের এক প্রান্তে পেল্লায় একটা বাড়ি। সে বাড়িতে অনেক ঘর, এক একটা ঘর হলো এক একটা ল্যাবরেটরি। ঘরময় রয়েছে নানা যন্ত্রপাতি, হরেক রকমের কল। এটাই বিজ্ঞানী গগন সেনের কাজের জায়গা। নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরিতে তিনি সিদ্ধহস্ত। তবে গগন সেন ঢাক পিটিয়ে নিজের প্রচার করেন না। তার কাজের খবর এই বিশ্বের বিজ্ঞানী মহল বড় একটা জানে না। যাদের প্রয়োজন তারাই গগন সেনকে খুঁজে নেয়। মাঝে মধ্যেই কালো কাঁচ ঢাকা ঢাউস গাড়ি সেন হাউসের বাড়ির গেট দিয়ে ঢুকে মোরামের পথ ধরে গাড়ি বারান্দায় গিয়ে দাঁড়ায়, আবার খানিক বাদে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। অনেকেই খেয়াল করে দেখেছে সেসব গাড়িতে লাগানো থাকে দেশ বিদেশের পতাকা। স্থানীয় লোকেরা কেউ এই বাড়িকে বলে বিজ্ঞান বাড়ি, কেউ বলে ভুতুড়ে বাড়ি। রাতের দিকে এই বাড়ির মধ্যে থেকে নানা রকম অদ্ভুতুড়ে শব্দ শোনা যায়। প্রতিবেশীরা সেন বাড়িকে এড়িয়ে চলে। গগন সেনও কারোর সঙ্গে মেশেন না, সব সময় তিনি কাজে ব্যস্ত থাকেন। তার মেলা কাজ। বাজার হাট করে বয়স্ক চাকর রাখহরি। পথে বেরোলেই তাকে ছেঁকে ধরে লোকে, কেননা গগন সেনকে নিয়ে স্থানীয় লোকজনের অসীম কৌতূহল। গগন সেন কি করেন, কি খান, কারা আসে বাড়িতে, বাড়ি থেকে নানান রকম শব্দ ভেসে আসে কেন, কি নিয়ে তিনি গবেষণা করেন, এই সব কত প্রশ্ন। রাখহরি উত্তর দেয় না, পান চিবিয়ে মুচকি হাসে। মানুষের কৌতূহলের নিবৃত্তি হয় না। গগন সেনকে নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়। সাধুচরণ, কালীচরণ, গেলি কোথায়? হামাগুড়ি দিয়ে একটা চৌকির তলায় ঢুকে হাঁক মারলেন গগন সেন। না, কাজের জিনিস দরকারের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না। রাখহরি ঘরে ঢুকে বলে, কি হলো গো দাদাবাবু, হামা দিচ্ছ কেন? চৌকির তলা থেকে বেরিয়ে এসে রাখহরিকে দেখে গগন সেন বলেন, হরিদা তুমি কিছু খুঁজছো নাকি? খুঁজছি তো, পাচ্ছি না, ভারী সমস্যা হলো। দিনে 10 বার তো তুমি নানা জিনিসপত্র হারাও, সরো আমি দেখছি। চৌকির তলায় উঁকি মেরে রাখহরি বলে, না কিছু তো নেই। এ কি খুঁজছিলাম বলো তো? রাখহরি অবাক হয়ে বলে, বোঝো ঠেলা, তুমি কি খুঁজছিলে তা আমি কি করে বলবো? দূর, তোমাকে দিয়ে কোনো কাজ হয় না, এই জন্যেই সাধুচরণ কালীচরণকে ডাকছিলাম, ওরা থাকলে ঠিক বলে দিত। তা গেল কোথায় ওরা? তখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। বারে, তুমি তো খোকাবাবুর সঙ্গে দুজনকে পাঠালে। খোকাবাবু আবার কে? সেরেছে, তোমার নিজের ছেলেকেও ভুলে গেলে নাকি? তুমি খোকার কথা বলছিলে, তা সে গেল কোথায়? রাখহরি বলে, সে সিনেমা দেখতে গেছে, তোমাকে তো বলেই গেল। আচ্ছা কি আক্কেল বলো তো তোমার, হ্যাঁ? খোকা বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাবে,
তার সঙ্গে সাধুচরণ কালীচরণের মতো দুটো দামড়াকে পাঠানোর কি দরকার ছিল? কি বলছো তুমি? রাস্তায় হুড়মুড়িয়ে একেবারে গাড়ি ঘোড়া চলছে, খোকা কি একলা রাস্তা পার হতে পারে? বোঝো কাণ্ড, বড় শহরে হোস্টেলে থেকে সে একা একা লেখাপড়া করে এলো, এত বড় পাশ দিল, একলা রাস্তা পার হতে পারবে না? খোকা কি আর ছোট আছে? কি বলছো তুমি? খোকা ছোট নয়, বড় পাশ দিলেই বুঝি বড় হয়ে যায়? তা তুমি কি বলতে চাও, খোকা বড় হয়নি? বাপের কাছে ছেলে কখনো বড় হয়? সে তো আলাদা কথা, শুধু তোমার কথা ভাবলে তো চলবে না, তার দিকটাও তো ভাবতে হবে। হঠাৎ মাথা চুলকে কিছু একটা ভাবতে থাকেন গগন সেন, তারপর বলেন, হরিদা, খোকার যত্ন ভালো করে করছো তো? আহা, মা মরা ছেলে। হ্যাঁ, এইটুকু যে তোমার খেয়াল আছে এই যথেষ্ট। তুমি দেখে নিও হরিদা, খোকা আমার চেয়েও বড় বিজ্ঞানী হবে। রাখহরি বলে, ও বিজ্ঞানী না হওয়াই ভালো। কে বলছো হরিদা? গগন সেনের ছেলে বিজ্ঞানী হবে না? কলকবজা ঘেঁটে তোমার মাথাটা গেছে, এরপরে খোকার মাথাটাও যাবে। কথা বলতে বলতে একটা রিমোট হাতে নিয়ে খুটখাট করছিলেন গগন সেন। ঘরের মধ্যে একটা আলমারির তলা থেকে ফড়ফড় করে একটা শব্দ হলো। গগন সেন সহসা চেঁচিয়ে উঠে বললেন, এই তো খুঁজে পেয়েছি। কোথায় গেলি টুকটুকি? আয় আয়, বেরিয়ে আয়। আলমারির তলা থেকে বেরিয়ে এসে রাখহরির পায়ের পাশ দিয়ে তীর বেগে ছুটে গিয়ে একটা তেলাপোকা গগন সেনের পায়ের সামনে গিয়ে থামল। রাখহরি আবার তেলাপোকাকে বেজায় ভয় পায়। সে চেঁচিয়ে উঠল, বাপরে! হা হা করে শিশুর মতো হেসে উঠলেন গগন সেন। ও হরিদা, তোমার তেলাপোকার ভয়টা এখনো আছে দেখছি। রাখহরি মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে, তেলাপোকা বড় ঘেন্নার জিনিস। হ্যাঁ, এর নাম আবার টুকটুকি। আজকাল তেলাপোকা পুষছো নাকি দাদাবাবু? টুকটুকি আমার হাতে তৈরি, এ আসল না নকল তুমি বুঝতেই পারবে না। রাখহরি চোখ বিস্ফারিত করে বলে, মানে? গগন সেন যান্ত্রিক তেলাপোকাটা হাতে তুলে নিয়ে বলেন, এ হলো স্পাই রোবট। চোখের জায়গায় ক্যামেরার লেন্স আছে, পেটে আছে চিপ, ছবি কথা সব রেকর্ড হয়ে যাবে। স্টিং অপারেশন করতে চাও তো এর কোনো জবাব নেই। রাখহরি যান্ত্রিক তেলাপোকাটা ভালো করে দেখে রসগোল্লা চোখ করে বলে, এ যে একেবারে আসল তেলাপোকার মতো দেখতে। এ হলো গগন সেনের হাতের কারসাজি। টুকটুকি উড়তেও পারে, বুঝলে? রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারলে যেখানে খুশি উড়ে যেতে পারে, কোথাও সেঁধিয়ে গিয়ে কারো ওপর নজর রাখতে পারে। গোয়েন্দাদের কাজ কত সহজ হয়ে যাবে বুঝতে পারছো? এমনিতে কি আর দেশ বিদেশের লোক গগন সেনের কাছে ছুটে আসে? রিমোটের একটা সুইচে চাপ দিলেন গগন সেন। টুকটুকি পাখা নেড়ে হেলিকপ্টারের মতো সারা ঘর জুড়ে উড়ে বেড়াতে লাগলো। বাপরে, কি অনাচ্ছিষ্টি কাণ্ড! বলে দৌড়ে পালালো রাখহরি। হা হা করে শিশুর মতো হাসতে লাগলেন গগন সেন। এর মধ্যে গগন সেনের মোবাইল ফোন বেজে উঠল। ফোন ধরে গগন সেন বললেন, হ্যাঁ হ্যাঁ, জিনিস রেডি, সপ্তাহখানেক বাদে আসুন, পেয়ে যাবেন। ফোনটা রেখে ঘর তোলপাড় করে কিছু একটা খুঁজতে লাগলেন গগন সেন। সব জিনিসপত্র হাটকে মাটকে ঘর অগোছালো করে ফেললেন। গগন সেনের মাথার চুল খাড়া হয়ে গেল, কিন্তু যেটা তিনি খুঁজছেন সেটা কিছুতেই পাচ্ছেন না। তখন থেকে মশাটা কানের পাশে বিনবিন করছে। মাধবপুরের জঙ্গলি মশা, জঙ্গিও বলা যায়, বেজায় শেয়ানা। অতর্কিতে আক্রমণ হানে। নিজের ডান কান মুলে মশাটা তাড়ানোর চেষ্টা করলেন রঘু সরকার। মশার নাগাল পেলেন না। বেয়ারা মশাটা ফুরুত করে উড়ে বাম কানে গিয়ে বসল। বাম কান মুনলেন, মশাটা উড়ে এলো ডান কানে। এভাবে পর্যায়ক্রমে ডান বাঁ কান মোলামুলি করে কিছুক্ষণের মধ্যেই কান দুটোকে রাঙা করে ফেললেন রঘু সরকার। মশাটাকে কবজা করতে পারছেন না। বিনবিন গুনগুন শব্দটা কানের কাছে অসহ্য লাগছে। শেষে মশার নাগাল পেতে রেগে মেগে পেল্লায় এক চর কষালেন তিনি।
নিজের চরের ধাক্কায় তার নিজেরই কান মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। আর চর মারার উদ্যোগে বড়সড় দেহটা এমন একটা পাক খেয়ে গেল যে ভারসাম্য হারিয়ে রঘু সরকার বেঞ্চ থেকে উল্টে পড়লেন মাটিতে। না, পড়ে গিয়ে চোট তেমন লাগেনি। তড়িঘড়ি তিনি উঠে পড়লেন যাতে মশার হাতে এই হেনস্থা বেশি লোকের চোখে না পড়ে। এই সময় ট্রেনের ভোঁ শোনা গেল দূর থেকে। রঘু সরকার প্যান্টটাকে ঝাঁকিয়ে ভুঁড়ির ওপর তুলে প্রস্তুত হয়ে নিলেন। এবারে তাকে শিকার ধরতে হবে। শিকার মানে বিনা টিকিটের যাত্রী। রঘু সরকার হলেন মাধবপুর রেল স্টেশনের টিকিট কালেক্টর। সবাই বলে ঘোরের লোক, খুব হুঁশিয়ার মানুষ। টিকিট না কেটে তার হাত থেকে মাছিটিও গলতে পারে না। আর যাত্রীদের মুখ দেখেই নাকি রঘু সরকার বুঝে নিতে পারেন কার টিকিট আছে আর কার নেই। ছেলেটা হনহন করে হাঁটছিল আর থেকে থেকে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাচ্ছিল। ছেলেটার হাঁটার ভঙ্গি দেখেই রঘু সরকারের গোঁফের ফাঁকে মুচকি হাসি খেলে গেল। গম্ভীর হয়ে তিনি হাঁক ছাড়লেন, ও ভাই, টিকিট কই? টিকিট দেখাও। কালো কোট ও সাদা প্যান্ট পরা রঘু সরকারকে দেখে ছেলেটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বলল, আপনি কি টিকিট কালেক্টর রঘু সরকার? আমার নামটা জানো দেখছি। গুণী লোকের নাম বাতাসে ছড়ায়। যাই হোক, আপনাকেই খুঁজছিলাম। খুঁজছিল মানে? দু চোখে ছেলেটাকে জরিপ করার চেষ্টা করেন রঘু সরকার। দুর্জনেরা বলে আপনি খুব ঘোরেল ও হুঁশিয়ার লোক। তিরিক্ষি মেজাজে রঘু সরকার বলেন, তাতে তোমার কে? লোক অবশ্য তারা সুবিধের নয়, বিনা টিকিটের যাত্রী। তারা বলে আপনি পাষণ্ড, বুলডগ। অন্য কেউ এমন কথা শুনলে হয়তো দপ করে জ্বলে উঠত। রঘু সরকার পোড় খাওয়া লোক, তিনি রেগে গেলেন না। খেয়াল করে দেখলেন দুর্জনেরা তো তার নামে খারাপ কথা বলবেই। একটু অন্যভাবে ভাবলে এ তো এক রকমের প্রশংসা। খুশি হয়ে হেঁ করে হেসে রঘু সরকার বলেন, বিনা টিকিটে আমার হাতে ধরা পড়েছিলে কখনো? সে সৌভাগ্য হলো কোথায়, বেঁচে গেছো। ধরা পড়লে ঠেলা বুঝতে। 82 শিক্ষার একখানা থাপ্পড় খেলে তুমিও আমার নামে কুকথা বলতে। আহা, সবাই যদি আপনার মতো হতো। রঘু সরকার সন্দিগ্ধ চোখে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, বাজে কথা না বলে টিকিট বের করো তো হে ছোকরা। হবে হবে, টিকিট দেখার ঢের সময় পাবেন, আগে কাজের কথাটা সেরে নি। আমার সঙ্গে তোমার আবার কি কাজের কথা থাকতে পারে? সৎ লোকের শত্রুর অভাব হয় না, এটা জানেন তো। রঘু সরকার বলেন, তা বাপু ঠিকই বলেছ। আজ পর্যন্ত কম লোককে কি হাজতে পুড়েছি? ছেলেটা বলে, টিকিট না কাটলে হাজতে তো যেতেই হবে। সেটা কটা লোক বোঝে? আপনি না থাকলে রেলের যে কি পরিমাণ ক্ষতি হবে সেটাও তো কেউ বুঝছে না। হঠাৎ সচকিত হয়ে রঘু সরকার বলেন, আমি না থাকলে মানে? এই আপনার যখন তখন কিছু একটা যদি হয়ে যায়। কোনো চান্স নেই। আমার সুগার নেই, প্রেশার নর্মাল। অনেক বকেছ, এবার টিকিটটা দেখাও। তোমার মতিগতি আমি তো ভালো বুঝছি না। উদাস দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে বলে, অপঘাত বোঝেন নিশ্চয়ই। তোমার মতলব কি বলো তো ছোকরা? মতলব আপনাকে বাঁচানো, কিন্তু বিষয়টা কি করে বোঝাই আপনাকে? টিকিট নেই, এই তো, তাই এত ধানাই পানাই। আরে টিকিট অতি তুচ্ছ ব্যাপার, নিজের বিপদের কথাটা ভাবুন। সতর্ক দৃষ্টিতে রঘু সরকার বলেন, বিপদ মানে? কিসের বিপদ? আজ আপনার একটা জব্বর ফাঁড়া আছে। গেল মাসে দুজনকে ধরেছিলেন। রঘু সরকার থমকে গিয়ে সামান্য চিন্তিত হয়ে বলেন, দুজন কেন, অনেককেই তো ধরেছি। ছেলেটি এবার গলা নামিয়ে বলে, তাহলে তাদেরই কেউ হবে। দুটোই একেবারে পাকা গুন্ডা। ভিড় ট্রেনে নিজেদের মধ্যে পিস পিস করে বলাবলি করছিল, শুনে ফেলেছি। কথাটা শুনে ধন্দে পড়ে যান রঘু সরকার। কথাটা সত্যিই হতে পারে। তার শত্রু চারিদিকে ছড়িয়ে আছে। বিনা টিকিটে যাত্রীদের পুলিশের হাতে তুলে দেওয়ার সময় অনেকেই দাঁত কিরমির করে বলে, একবার ছাড়া পাই তারপর দেখে নেব, টিকিট দেখা জন্মের মতো ঘুচিয়ে দেব।
রঘু সরকার উদ্বেগের সঙ্গে বলেন, কি বলছিল? ভয়ানক কথাটা মুখ দিয়ে বলি কি করে? আহা, বলোই না, শুনি। ছেলেটি বলে, দেখুন, শোনা কথা, সত্য মিথ্যা জানি না, মনে হলো আপনাকে একটু সতর্ক করে দেওয়া দরকার। উপযাচক হয়ে কিছু বলতে গেলে অনেকেই বিরক্ত হয় জানি, কিন্তু আমি আপনার বিরক্তির উদ্রেক করতে চাই না, আপনার ভালো চাই। অধৈর্য হয়ে পড়েন রঘু সরকার। কৌতূহলের পারদটা চরচর করে অনেক চড়ে গিয়েছে। বলেন, কথাটা বলবে কি বলবে না? এই গুন্ডা দুটো বলছিল রঘু সরকারের জ্বালায় বিনা টিকিটে যাতায়াত করা যাচ্ছে না। আজ রাতে বেটা যখন বাড়ি ফিরবে তখন পেছন থেকে বাঁশ দিয়ে মেরে মাথাটা দু ফাঁক করে দেব। টিকিট দেখা না একেবারে জন্মের মতো ঘুচিয়ে দেব। এ কথা শুনে রঘু সরকারের চোখ দুটো বড় বড় হয়ে গেল। দেহের ভাষায় বোঝা গেল মনের মধ্যে ভয় ঢুকেছে। হঠাৎ ছেলেটি বলল, ওই বোধহয় ওরা আসছে। রঘু সরকার উত্তেজিত হয়ে লোক দুটোকে খোঁজার চেষ্টা করলেন। কই, কোথায়? তিনি দু পা এগিয়ে গেলেন সামনে। সঙ্গে সঙ্গে ছেলেটি উল্টো দিকে টেনে দৌড় লাগালো। এক দৌড়ে স্টেশনের গেট দিয়ে বাইরে বেরিয়ে একটা টাঙায় উঠে পড়ল। টাঙাওয়ালা প্রশ্ন করলো, কোথায় যাবেন? আগে গাড়ি চালাও, পরে বলছি। কি মুশকিল, কোথায় যাব বললেন না, ভাড়া ঠিক হলো না, এভাবে যাই কি করে? ছেলেটি মরিয়া হয়ে বলল, তাড়াতাড়ি গাড়ি চালাও, আমার দেরি হয়ে যাচ্ছে। টাঙাওয়ালা একগাল হেসে বলল, বুঝেছি, যাত্রা দেখতে যাবেন বুঝি? এ যাত্রা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওখানেই যাবো, ওই জোরসে চালাও। বিকেলের মরা আলোয় গ্রামের পথ দিয়ে ছুটতে শুরু করে টাঙা। ওদিকে দু পা এগিয়ে গিয়ে রঘু সরকার দেখলেন স্টেশন ফাঁকা, কেউ নেই। ছেলেটা ভড়কি দিয়েছে। ঠিক করলেন ছেলেটার কান ধরে দুটো থাপ্পড় কষিয়ে দেবেন। মস্করা হচ্ছে, মারবো এক চড় বলে ঘুরে দেখলেন ছেলেটা নেই। রঘু সরকার রাগে মাথার চুল খামচাতে লাগলেন। বেটা বিনা টিকিটের যাত্রী বোকা বানিয়ে পালালো। রঘু সরকারের নাক মুখ দিয়ে রাগে আগুন বেরোতে লাগলো। ঠিক এই সময় পরের ট্রেনটা ঢুকলো স্টেশনে। রঘু সরকার আবার আঁটো সাঁটো হয়ে দাঁড়ালেন বিনা টিকিটের যাত্রী ধরবেন বলে। খানিক বাদে স্টেশন ফাঁকা হয়ে গেল। আজ রঘু সরকারের কপাল খারাপ, জালে একটাও বিনা টিকিটের যাত্রী পড়েনি। অন্ধকার নেমেছে, স্টেশনের আলোগুলো জ্বলে উঠল। হঠাৎ রঘু সরকার দেখলেন দুটো সন্ডা মতো লোক বাঁশের লাঠি হাতে তার দিকে হনহন করে এগিয়ে আসছে। তাদের মাথায় ফেটটি বাঁধা, চেহারা দেখে মনে হচ্ছে লাশ নামানো এদের কাছে জল ভাত। রঘু সরকারের পিঠ দিয়ে কেমন একটা ঠান্ডা জলের স্রোত বয়ে গেল। তিনি আর দাঁড়ালেন না, দৌড়ে গিয়ে একটা থামের আড়ালে লুকিয়ে পড়লেন। প্রতি বছর শীতের শেষে মাধবপুর মিলন মেলাকে কেন্দ্র করে মেদামারা গ্রাম মাধবপুর একেবারে জমজমাট হয়ে ওঠে। 7 দিন ধরে রেস কোর্সের মাঠে মেলা বসে। মাঠটা আড়ে বহরে বিশাল। সাহেবরা একসময় এই মাঠে ঘোড়া দাবড়ে দৌড়াদৌড়ি খেলত, সেই থেকে রেস কোর্স নামটা রয়ে গিয়েছে। এই মাঠকে ঘিরে কয়েকটা বড় বড় ঘোড়া নিম গাছ আছে। অনেকে বলে ঘোড়া নিমতলার মাঠ। দূর দূরান্ত থেকে দোকানিরা আসে মাধবপুর মিলন মেলায়। আলোর মালায় সেজে ওঠে মাঠ। নাগর দোলা ঘোরে, খেলনা রেলগাড়ি বনবন করে পাক খায়, পুতুল নাচের তাঁবু পড়ে। এই মিলন মেলার শ্রেষ্ঠ আকর্ষণ হলো মাধবপুর অপেরার যাত্রা। ঘোষক হাঁকলো, মাধবপুর মিলন মেলায় ধুন্ধুমার, সারা জাগানো পৌরাণিক পালা, কুরুক্ষেত্রে ঘটোৎকচ। পরিচালক ফণী তফাদারের অনবদ্য সৃষ্টি, আমাদের সকলের প্রিয় মাধবপুরের দামাল ছেলে ফণীদার পালকের নতুন মুকুট। তরি মুকুটের নতুন পালক, রোমহর্ষক পালা, কুরুক্ষেত্রে ঘটোৎকচ। বিকেল থেকেই পিলপিল করে লোক আসতে শুরু করেছে। সন্ধে হলেই শুরু হবে যাত্রা। একের পর এক ফ্ল্যাট ভ্যান এসে থামছে। ঠাসা ভিড় উপুর করে দিচ্ছে ঘোড়া নিমতলার মাঠে। সামনে বসার জন্য বেজায় হুড়োহুড়ি বেঁধেছে এরই মধ্যে। হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবকেরা। সাজঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ছেলের দল। মাঝে মাঝে পর্দা তুলে ভেতরে উঁকি মারছে। বাবা কাকা জ্যাঠারা ঠাকুর দেবতার মেকআপ নিয়ে কেমন দেখতে হয়েছে তা নিয়ে তাদের দারুণ কৌতূহল।
ফণি তফাদার পেল্লায় হাঁক ছেড়ে বললে, ওরে সর সর, সরে যা, এখনই সব দেখে ফেললে যাত্রা দেখে মজা পাবি নে। ছোট ছেলেরা কি সহজে কথা শোনে? এই সর সর। সাজ ঘরের বাইরে এসে নবীন দাঁড়াতেই ছেলের দল বাপরে মারে বলে দৌড়ে পালালো। ফণি তফাদার হেসে বললেন, চমৎকার মেকআপ হয়েছে। নবীন বলল, গা হাত পা বেজায় কুটকুট করছে ফণিদা। ও তা করুক গে, অভিনেতাকে অনেক কষ্ট করতে হয়। মাথা খামচাতে খামচাতে নবীন আবার বলে, মাথাটা চিরবির করছে, পর চুলায় একেবারে ভর্তি ছাড় পোকা। আরে তুই ঘটোৎকচ, সামনে মেলার দায়িত্ব, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে, এই সময় কি ছাড় পোকা টার পোকা নিয়ে ভাবলে চলে? কিন্তু ছাড় পোকাকে হেলাফেলা করি কি করে, মাথাটা যে খেয়ে ফেললে। ওরে বাবা, একটু কষ্ট কর রে বাপু, কষ্ট না করলে কেষ্ট মেলবে কি করে। দেখিস আবার ডায়লগ বলতে গিয়ে মাথা খামচা খামচি করিস নে যেন। নবীন বলল, আর মুখোশটা দেখো, আমার নাক কোথায় আর মুখোশের নাকের ফুটো কোথায়, কেমন যেন দম আটকে আসছে। ফণি তফাদার বলল, আহা তুই তো বেজায় খুঁতখুঁতে ছেলে, আরে চরিত্রের মধ্যে ডুবে যা, দেখবি সব সয়ে যাবে। ছাড় পোকার কামড় সামলে মঞ্চে সংলাপ আউড়ে যাওয়াটা মোটেই সহজ কাজ হবে না। সেই সঙ্গে রয়েছে মোটা রঙের প্রলেপ দেওয়া চটের আংরাখা ও পায়জামা পরে গায়ে হাতে পায়ে বেজায় কুটকুটুনি। তার উপরে ঘটোৎকচের মুখোশ থেকে কেমন যেন একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছে। নবীন হাড়ে হাড়ে বুঝতে পারছে ফণি তফাদারের কথায় গলে গিয়ে সকলকে বাহাদুরি দেখানোর জন্য যাত্রা করতে রাজি হওয়াটা মস্ত আহাম্মকি হয়ে গিয়েছে। সাজঘর থেকে উঁকি মেরে মঞ্চের দিকে তাকিয়ে পিলে চমকে গেল নবীনের। মঞ্চের সামনে গিজগিজ করছে কালো কালো মাথা, মহড়া ঘর একরকম। এত লোকের সামনে আলোর মধ্যে দাঁড়িয়ে অভিনয় করা মোটেই সহজ কাজ নয়। যতই সময় এগোচ্ছে নবীনের হাত পা তত হিম হয়ে আসছে। প্রথম সিনে অভিনয় করতে গিয়ে ডায়লগ ভুলে দুবার ঠক্কর খেল নবীন। লোকে সামান্য হেসে উঠলেও বড় কোনো কেলেঙ্কারি হয়নি, প্রম্পটার উতরে দিল। কিন্তু দেখা গেল নবীনের অভিনয়ের মধ্যে বেশ জড়তা রয়েছে। এভাবে চলতে থাকলে যাত্রা ঝুলে যাবে। দুশ্চিন্তায় পড়ল ফণি। অনেকের আপত্তি সত্ত্বেও সে জেদ করে নবীনকে ঘটোৎকচের পাঠ দিয়েছে। যাত্রা ফ্লপ হলে কেউ ছেড়ে কথা বলবে না। কয়েক সিন পর থেকে চিত্রটা একদম বদলে গেল। একেবারে পেশাদার অভিনেতার মতো তুখোড় অভিনয় করতে শুরু করলো নবীন। তার সঙ্গে তাল রাখতে গিয়ে খেই হারিয়ে ফেলতে লাগলো অনেকে। সবচেয়ে অবাক হয়ে গেল ফণি তফাদার স্বয়ং। যেমন শেখানো হয়েছিল নবীন মোটেই তেমন করছে না, বরং যেটা করছে সেটা আরো ভালো। নবীনের কেরামতি দেখে রামনন্দী ঘাবড়ে গিয়ে ধুতিতে পা জড়িয়ে দুবার হোঁচট খেলেন। নবীন সংলাপ বললেই হাততালির ঝড় বয়ে যাচ্ছে। উত্তাল হয়ে উঠছে দর্শক। আর সকল অভিনেতাকে ছাপিয়ে যাত্রাপালায় আকর্ষণের একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে উঠল নবীন। যাত্রার শেষ দৃশ্যে একটা সাংঘাতিক কাণ্ড ঘটল। যাত্রার মঞ্চে এমন রোমহর্ষক ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারবে না। এমন ঘটনা যে আগে কোথাও ঘটেছে সেটাও কেউ কখনো শোনেনি। কিন্তু ঘটনাটা সত্যিই ঘটে গেল। অনেক জোড়া চোখের পাতার নরণচরণ একেবারে বন্ধ হয়ে গেল। এই কাণ্ড নিয়ে মাধবপুরের মতো মেদামারা গ্রামখানা একেবারে তোল পাড়িয়ে উঠল। কর্ণের ভূমিকায় অভিনয় করছিলেন নুটু বৈরাগী। শ্রীকৃষ্ণ ভীম হিড়িম্বাও রয়েছে মঞ্চে। উঁচু কাঠের পাঠাতনের ওপর দাঁড়িয়ে তারা উৎসাহ দিচ্ছেন ঘটোৎকচকে। ঘটোৎকচ যুদ্ধের ময়দানে কৌরব সেনাদের একেবারে মেরে কেটে সাফ করে দিচ্ছে। উল্লাসে ফেটে পড়ছে দর্শক। মহিলারা উলুধ্বনি দিচ্ছেন ঘন ঘন। সহসা ইন্দ্র প্রদত্ত এক পুরুষ ঘাতিনী অস্ত্র নিয়ে ছুটে এলেন কর্ণবেশী নুটু বৈরাগী। অস্ত্র দিয়ে খোঁচা দিলেন ঘটোৎকচের বুকে। এবার ঘটোৎকচের হাত পা ছড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে কাল্পনিক কৌরব সেনাদের চিড়ে চ্যাপ্টা করে দেওয়ার কথা। অভিনয়ের আবেগে নুটু হালদার নবীনের বুকে খোঁচাটা একটু জোরেই দিয়েছিল। তারপরেই ম্যাজিক। হুমড়ি খেয়ে পড়ার বদলে বাতাসে অদৃশ্য হয়ে গেল ঘটোৎকচ।